প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত, বিভিন্ন শহরে বিক্ষোভ, পদক্ষেপ না নিলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সীমাবদ্ধ থাকবে না আন্দোলন, হুঁশিয়ারি ককরোচ পার্টির। আবারও ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, ভুল পদক্ষেপের মাসুল দিতে হবে সতর্কবার্তা আরাকচির। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের তাণ্ডব। বাংলাদেশ সহ ৬০টি দেশের ওপর ১০ থেকে ১২.৫% নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে অতিরিক্ত চাপ ট্রাম্পের। এবং টানা মৌসুমি বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ, ভারতের আসামে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০, পাকিস্তান ও আফগানিস্তানে ৪৬ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত, শিক্ষামন্ত্রী পদত্যাগ ও পরীক্ষা সংস্কারের দাবিতে যন্তর মন্তর আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না বলে সতর্ক করেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। প্রশ্ন ফাঁসের ঘটনায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ২৬ দিনের অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। ভারতে নিট ইউজি বা মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে টানা ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি কেরালার তিরুবনন্তপুরম এবং হরিয়ানার করনাল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীরা। কেরালায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভের জেরে যন্তর মন্তরের ১.৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। সহিংসতার আশঙ্কায় দোকানপাট ও রেস্তোরাঁও বন্ধ রাখা হয়। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি আরও কঠোর হতে পারে বলেও জানান তিনি। আন্দোলনের চাপের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল এনে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীর পরিবর্তে নরেশ কুমার গঙ্গোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন। অন্যদিকে বিজেপির প্রবীণ নেতা মুরলী মনোহর যোশীও শিক্ষার্থীদের উদ্বেগকে যৌক্তিক বলে মনে করেছেন। বিক্ষোভ কর্মসূচির মধ্যে ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লিতে বিজেপির সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন শেষ করেন তিনি। এ সময় আন্দোলন শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়ে ওয়াংচুক অভিযোগ করেন, একটি মহল আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এদিকে চলমান বিক্ষোভের মধ্যে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক প্রায় ৪৮০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে ব্লক করেছে দিল্লি পুলিশ। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানে বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা সতর্কবার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এমন পদক্ষেপের মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযানের পর পাল্টা হামলা শুরু করেছে ইরান। জর্ডান, বাহরাইন ও কুয়েত জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার ঘটনা ঘটেছে। কুয়েতের সামরিক বাহিনী বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই আক্রমণ ঠেকাতে কাজ করছে। ইরাক সীমান্তবর্তী আলী আবদালি সীমান্ত ক্রসিং এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি ও জর্ডান। এমন পরিস্থিতিতে ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়ার
হওয়ার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এদিকে ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের বিরুদ্ধে আগের যে কোনো হামলার চেয়ে বড় অভিযান চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ওয়াশিংটন। তবে সামরিক অভিযান নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। একই সঙ্গে ইরানি হামলায় জাহাজ, পণ্য বা কোনো স্থাপনায় ক্ষয়ক্ষতির অর্থ এখন থেকে ওয়াশিংটনের কাছে জব্দ থাকা তেহরানের অর্থ থেকে পরিশোধ করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের পর পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী পদক্ষেপ শেষ পর্যন্ত ট্রাম্পের জন্যই বড় ক্ষতির কারণ হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফও দাবি করেছেন, ইরানকে চাপ দিতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই জ্বালানি সংকট তৈরি করেছে। সংঘাতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধের প্রস্তাব সিনেটে বাতিল হয়েছে। নতুন এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যেও যুদ্ধের পক্ষে সমর্থন আগের তুলনায় কমে গেছে। একই সময়ে ইরানের হামলায় রাশিয়া সহায়তা করেছে কিনা তা তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং অঞ্চলটি বড় ধরনের সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে। তিনি হরমুজ প্রণালী ও বাব আল মানদেব দিয়ে নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করার পাশাপাশি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধাক্কা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে বাংলাদেশ সহ 60টি বাণিজ্য অংশীদারের পণ্যে 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে নেওয়া এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া প্রায় সব পণ্যই নতুন শুল্কের আওতায় আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার থেকে 60টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করছে। নতুন এই শুল্ক হার হবে 10% এবং 12.5%। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এশিয়ায় বড় রপ্তানিকারক দেশগুলোর বেশিরভাগই নতুন শুল্কের আওতায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার পণ্যে 10% শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে চীন, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে, যদিও দেশভেদে এই হার ভিন্ন। তাই বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ চেইনে নতুন করে চাপ তৈরির শঙ্কা বিশ্লেষকদের। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন 10% শুল্কের কারণে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা কিছুটা কঠিন হতে পারে। তবে চীনের মতো কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশের উপর 12.5% শুল্ক আরোপ হওয়ায় কিছু ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক সুবিধাও পেতে পারে। তবুও অতিরিক্ত শুল্কের চাপ শেষ পর্যন্ত রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। তবে সব পণ্য এই শুল্কের আওতায় আসছে না। তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য এবং আগে থেকেই জাতীয় নিরাপত্তাজনিত শুল্কে থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা ও গাড়ির মতো পণ্য ছাড় পাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে, এই পদক্ষেপ মানবাধিকার সুরক্ষা, জোরপূর্বক শ্রম নিরুৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করবে। তবে অর্থনীতিবিদদের সতর্কবার্তা, এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা এবং এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। গাজা সিটিতে বিমান হামলায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য উত্তর গাজার বিভিন্ন শরণার্থী শিবিরেও একের পর এক হামলায় ধ্বংস হয়েছে বহু বাড়িঘর। এদিকে গাজা পুনর্গঠনে প্রায় $71 বিলিয়ন প্রয়োজন হবে বলে নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে। গাজায় এখনও প্রায় 14 লাখ অর্থাৎ 2/3 বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি।
মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কার মধ্যেই গাজায় নতুন করে হামলা বাড়িয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা সিটির একটি বাড়িতে দখলদারদের বিমান হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া জেইতুন এলাকায় আরেকটি ভবনে হামলায় আহত হয়েছেন কয়েকজন। একই সময়ে বুরেইজ ও জাবালিয়া শরণার্থী শিবির এবং তাল আল হাওয়া এলাকায় একাধিক বাড়িঘর ধ্বংসের খবর পাওয়া গেছে। আতঙ্কে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। মানবিক সহায়তা সংস্থা অক্সফাম, প্যালেস্টাইনের অর্থনৈতিক নীতি গবেষণা প্রতিষ্ঠান মাস এবং বাণিজ্য উন্নয়ন সংস্থা প্যালট্রেডের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, টানা যুদ্ধ গাজার উন্নয়নকে প্রায় ৭৭ বছর পিছিয়ে দিয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী গাজা পুনর্গঠনে প্রয়োজন হবে $৭১.৪ বিলিয়ন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় মানবিক সংকট এখনও ভয়াবহ। সংস্থাটির তথ্য অনুযায়ী প্রায় ১৪ লাখ মানুষ, অর্থাৎ গাজার ২/৩ বেশি জনগণ এখনও তীব্র খাদ্য সংকটে রয়েছে। মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং ত্রাণ পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের প্রতি আহ্বান জানিয়েছেন ৭০ জনের বেশি ব্রিটিশ আইন প্রণেতা। নতুন প্রধানমন্ত্রী বার্নহামের কাছে পাঠানো এক খোলা চিঠিতে তারা জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এই ইহুদি ধর্মীয় দিবস উপলক্ষে ৪,০০০-এর বেশি উগ্রপন্থী ইসরায়েলি আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করায় জেরুজালেমেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সহ তীব্র নিন্দা জানিয়েছে ৮টি দেশ। সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তিতে নতুন শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম অ্যাকর্ডসে রিয়াদ যোগ দিলেই কেবল চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের শর্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। তবে ফিলিস্তিন রাষ্ট্রের পথ তৈরি না হওয়া পর্যন্ত তেল আবিবকে স্বীকৃতি না দেওয়ার অবস্থানে এখনও অনড় রিয়াদ। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্ভাব্য বেসামরিক পরমাণু চুক্তি। জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতার এই উদ্যোগ এখন আটকে গেছে ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রিয়াদ আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল এই চুক্তির চূড়ান্ত অনুমোদন পাবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই পরমাণু সহযোগিতা চুক্তি সামরিক উদ্দেশ্যে নয় বলে দাবি করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, চুক্তির আওতায় সৌদি আরব শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না। যুক্তরাষ্ট্রের লক্ষ্য সৌদির পারমাণবিক কর্মসূচিকে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখা। তবে এই চুক্তির সঙ্গে ইসরায়েলের স্বীকৃতির বিষয়টি যুক্ত করায় নতুন করে আলোচনায় এসেছে আব্রাহাম অ্যাকর্ডস। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ট্রাম্পের শর্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলে তা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ঐতিহাসিক অগ্রগতি হবে। তবে রিয়াদ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাই তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে নিজ শর্তে এখনও অনড় বলে ধারণা করা হচ্ছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কার্যকর ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না তারা। এর আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে সমঝোতার ঘোষণা দেয়। তবে চুক্তিটি কার্যকর হতে প্রয়োজন মার্কিন কংগ্রেসের অনুমোদন। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের নতুন শর্ত ঘোষণার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এখনও তার সরাসরি কথা হয়নি। পরমাণু সহযোগিতা, ইসরায়েলের স্বীকৃতি এবং ফিলিস্তিন ইস্যু, এই তিন বিষয় ঘিরেই এখন চলছে ওয়াশিংটন ও রিয়াদের কূটনৈতিক দর কষাকষি। নাসরিন রুমি, সময় সংবাদ। ট্রাম্পের ভাষণের চেয়ে বেশি আলোচনায় তার পেছনে দাঁড়ানো এক তরুণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি হাতের ইশারা, মুখভঙ্গি আর অঙ্গভঙ্গি হুবহু নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। মুহূর্তেই লাখো মানুষের নজর কাড়ে সেই ভিডিও।
Any time in the history of our country. ডোনাল্ড ট্রাম্প মঞ্চে বক্তব্য দিচ্ছেন, সামনে দর্শকদের ভিড়, আর ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছেন স্যুটটাই পরা এক তরুণ। দর্শকদের নজর চলে যায় ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা সেই তরুণের দিকে। ট্রাম্প যখনই হাত নাড়ছেন, মাথা ঘোরাচ্ছেন কিংবা মুখভঙ্গি করছেন, ঠিক সেই মুহূর্তেই একইভাবে নকল করছেন ওই তরুণ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের মারিয়েটা শহরের হুইলার হাই স্কুলে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে। সেখানে ট্রাম্প ডেমোক্রেট দল, ইরান পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা। টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকে কয়েক ঘন্টার মধ্যেই ক্লিপটি লাখ লাখ মানুষ দেখেন ও শেয়ার করেন। অনেক নেটিজেন এটিকে দারুণ এক কমেডি মুহূর্ত হিসেবে দেখছেন। তবে তিনি ট্রাম্পের সমর্থক নাকি সমালোচক কিংবা শুধুই মজা করার জন্য এমনটি করেছেন, এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ট্রাম্পের দীর্ঘ নির্বাচনী ভাষণের চেয়েও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আলোচনায় সেই তরুণের অঙ্গভঙ্গি। কাকুলি আখতার, সময় সংবাদ। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের টানা মৌসুমি বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতের আসাম রাজ্য, যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন। পাকিস্তান ও আফগানিস্তানে বন্যায় অন্তত 46 জনের মৃত্যু হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা জোরদার করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ এশিয়া জুড়ে অব্যাহত মৌসুমী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে টানা বৃষ্টি ও নদ নদীর পানি বৃদ্ধির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। সরকারি তথ্য মতে বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। রাজ্যের 11টি জেলায় 6.5 লাখের বেশি মানুষ বন্যা কবলিত। হাজারো পরিবার আশ্রয় নিয়েছে অস্থায়ী ত্রাণ কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, কৃষিজমি ও সড়ক। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী নাগাল্যান্ডে অতিবৃষ্টির কারণে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আসামে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এদিকে ভারতের গুজরাটের নওশারী শহরের জলাবদ্ধ এলাকায় আটকে পড়াদের রাবারের নৌকায় করে উদ্ধার করা হচ্ছে। মহারাষ্ট্রের নাসিকে বাঁধের পানি ছেড়ে দেয় বেশ কয়েকটি মন্দির ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে গেছে। দেশটির আবহাওয়া দপ্তর আরও ভারী বৃষ্টি, বজ্রঝড় ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও আফগানিস্তানের নুরিস্তান প্রদেশেও আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনা ঘটেছে। গত 3 দিনে দুই দেশে অনেক মানুষের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ। উদ্ধারকারী দল দুর্গত এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে পানিতে ডুবে যাওয়া যানবাহনও উদ্ধার করছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে এই অঞ্চলের অবদান তুলনামূলক কম হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগীদের মধ্যে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, খরা, হিমবাহ গলে যাওয়ার পাশাপাশি পানি সংকটের মতো দুর্যোগ আরও ঘন ঘন ও তীব্র আকারে দেখা দিচ্ছে, যা লাখো মানুষের জীবন ও জীবিকাকে ঝুঁকির মুখে ফেলছে। নাসরিন রুমি, সময় সংবাদ। রেকর্ড ভাঙা গরমে বিপর্যস্ত জাপান। টোকিওতে একদিনে হিট স্ট্রোকে হাসপাতালে ভর্তি 450 জনের বেশি মানুষ। এক সপ্তাহে প্রাণ গেছে অন্তত 14 জনের। একই অবস্থা কিয়োটো শহরেও। স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন পর্যটকরাও। এদিকে দাবদাহের মধ্যেই তিউনিসিয়ায় বিদ্যুতের চাহিদা বাড়ায় করা হচ্ছে লোডশেডিং। গরমের ধাক্কায় বদলে যাচ্ছে মিশরের কাজের সময়সূচিও। ছাতা, হাত পাখা, বহনযোগ্য বৈদ্যুতিক ফ্যান, যা মিলছে তা নিয়েই তীব্র গরম থেকে বাঁচার চেষ্টা পর্যটকদের। কোথাও আইসক্রিমের দোকানের সামনে ভিড়, কোথাও ঠান্ডা পানির স্প্রে ব্যবহার করে একটু স্বস্তি খুঁজছে মানুষ। জাপানের ঐতিহ্যবাহী শহর কিয়োটোতে সকাল থেকেই রাস্তাঘাটে এমন দৃশ্য। গরমে স্থবির হয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরের স্বাভাবিক জীবন। তীব্র গরমে বিপাকে পড়েছেন ঘুরতে যাওয়া পর্যটকেরাও। জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই দাবদাহকে দুর্যোগ হিসেবে আখ্যা দিয়েছে। দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছেছে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে। গত এক সপ্তাহে হিট স্ট্রোকে হাজারো মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। জানতাম এখানে খুব গরম থাকবে, অনেকে আগেই সতর্ক করেছিলেন, কিন্তু এতটা গরম হবে সেটা ভাবিনি। তবে আমি খুব একটা অবাক হইনি, কারণ চীনের গুয়াংডং প্রদেশে প্রায়ই যাই, সেখানে এমন গরমের অভিজ্ঞতা আছে। বরং অবাক হয়েছি জাপানেও তাপমাত্রা এতটা বেড়ে যেতে পারে।
একই চিত্র উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়াতেও। রেকর্ড তাপপ্রবাহে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় দিনের সবচেয়ে গরম সময়ে এলাকা ভিত্তিক লোডশেডিং করছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পরিবেশবিদরা বলছেন, গ্রীষ্মকালে তিউনিসিয়ার প্রায় অর্ধেক বিদ্যুৎই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে ব্যবহার হয়। এত চাহিদা সামলানোর মতো সক্ষমতা দেশটির বিদ্যুৎ অবকাঠামোর নেই। বিদ্যুৎ চলে গেলে ফ্রিজের খাবার নষ্ট হয়ে যায়। নতুন করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার সামর্থ্য আমাদের নেই। মিশরেও একইভাবে জনজীবন ও অর্থনীতিতে প্রভাব ফেলছে দাবদাহ। নির্মাণ শ্রমিকদের কাজের সময় কমানো হয়েছে, বাড়ানো হয়েছে বিশ্রামের সময়। কৃষি উৎপাদন কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খাদ্যদ্রব্যের দাম। মূল্যস্ফীতিও ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দাবদাহ এখন আর ব্যতিক্রম নয়, বরং নিয়মিত বাস্তবতা হয়ে উঠছে। তাই শুধু তাপ সহ্য করাই নয়, অবকাঠামো ও জীবনযাত্রাকে নতুন এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। বিশ্বজুড়ে বাড়তে থাকা তাপমাত্রা শুধু আবহাওয়ার খবর নয়, এটি এখন জনস্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি ও অর্থনীতির জন্য বড় সংকেত। আর সেই সংকেত মোকাবিলায় দীর্ঘমেয়াদী প্রস্তুতির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কাকুলি আখতার, সময় সংবাদ। পেরুর রাজধানী লিমায় অগ্নিকাণ্ডে 5 শিশুসহ একই পরিবারের 10 জন নিহত হয়েছে। বুধবার স্থানীয় সময় রাতে দেশটির লা ভিক্টোরিয়া এলাকায় ম্যাট্রেস উৎপাদনকারী একটি ভবনে ভয়াবহ আগুন লাগে। এ সময় ভবনের ভেতরে থাকা পরিবারটির 17 সদস্যের মধ্যে 7 জন বাইরে বের হতে সক্ষম হন। প্রতিবেশীদের ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতের বিমান পরিবহন খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার আধিপত্যের বাজারে নতুন এয়ারলাইন্স আনার কথা ভাবছে গৌতম আদানির আদানি গ্রুপ। অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ নতুন একটি এয়ারলাইন্স চালুর সম্ভাবনা যাচাই করছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, এ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও সম্ভাব্যতা নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে। এর মাধ্যমে আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে আদানি গ্রুপ। এর আগে তারা এয়ারলাইন্স ব্যবসায় প্রবেশ না করার পরিকল্পনার কথা জানিয়েছিল। অবশ্য বর্তমানে মুম্বাইয়ে 2টি বিমানবন্দর সহ ভারতের মোট 8টি বিমানবন্দর পরিচালনা করছে গ্রুপটি। পাশাপাশি বিমানবন্দর খাতে $11 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে তাদের। তবে এয়ারলাইন্স ব্যবসাকে ঝুঁকিপূর্ণ এবং কম লাভজনক খাত হিসেবে বিবেচনা করায় এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি আদানি গ্রুপ। তাই নতুন এয়ারলাইন্স চালুর সম্ভাবনা ও বাণিজ্যিক বাস্তবতা নিয়ে চলছে পর্যালোচনা। সূত্রগুলোর দাবি, গত বছরের বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়াকে ঘিরে বাড়তি নজরদারি এবং ইন্ডিগোর পরিচালনাগত সমস্যার কারণে ভারত সরকার ব্যক্তিগতভাবে আদানি গ্রুপ সহ কয়েকটি বড় শিল্পগোষ্ঠীকে নতুন এয়ারলাইন্স চালুর বিষয়ে বিবেচনার আহ্বান জানিয়েছে। গত ডিসেম্বরে ইন্ডিগোর পরিচালনাগত জটিলতায় ভারত জুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছিল। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য জানায়নি আদানি গ্রুপ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। চীনের বেইজিংয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রোবটদের ফুটবল টুর্নামেন্ট। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি এই হিউম্যান এইড রোবট নিয়ন্ত্রণ করতে প্রয়োজন হয়নি কোনো রিমোট কন্ট্রোল। নিজেরাই বল শনাক্ত করে গোলের চেষ্টা করতে পারে এই রোবট। মাঠে চলছে ফুটবল খেলা, কেউ বল কেড়ে নিচ্ছে, কেউ বা গোলের চেষ্টা করছে, কিন্তু এদের কেউই মানুষ নয়, সবাই মানুষের মতো দেখতে রোবট, তাও আবার কোনো ধরনের রিমোট কন্ট্রোল ছাড়া। তাদের পরিচালনা করছে না কোনো মানুষ। চীনের বেইজিংয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে স্কুল শিক্ষার্থীদের তৈরি হিউম্যানয়েড রোবটদের প্রথম ফুটবল টুর্নামেন্ট। প্রতিটি রোবটকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে তারা নিজেরাই মাঠ দেখতে পারে, বল শনাক্ত করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং গোলের চেষ্টা করতে পারে।
ম্যাচ শুরুর আগে নিজেদের তৈরি রোবটের শেষ মুহূর্তের পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত ছিল শিক্ষার্থীরা। কোথাও সফটওয়্যার ঠিক করা হচ্ছে, কোথাও আবার সেন্সর পরীক্ষা করে দেখা হচ্ছে যেন মাঠে নেমে কোনো ভুল না হয়। একটি ম্যাচে আমাদের রোবট হঠাৎ মাঠ চিনতে পারছিল না, বলও খুঁজে পাচ্ছিল না, এদিক ওদিক ঘুরছিল। পরে দেখি এর ভিশন সিস্টেমে সমস্যা হয়েছিল। আমি এমন একটি রোবট তৈরি করতে চাই যা একদিন বিশ্বের সেরা রোবট ফুটবল দলকেও হারাতে পারবে। দর্শনার্থীরা বলছেন ফুটবল আর রোবট দুই প্রিয় বিষয়কে একসঙ্গে এনে শিক্ষার্থীরা শুধু একটি প্রতিযোগিতায় অংশ নেয়নি, দেখিয়েছে ভবিষ্যতের প্রযুক্তিরও এক নতুন দিগন্ত। আয়োজকদের প্রত্যাশা, এমন প্রতিযোগিতা আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে নতুন প্রজন্মকে আরও উৎসাহিত করবে। কাকুলি আখতার, সময় সংবাদ। চীনের সাংহাইয়ে আন্তর্জাতিক অ্যাডভান্সড এয়ার মোবিলিটি এক্সপোতে উন্মোচন করা হয়েছে বিশ্বের প্রথম উড়ন্ত পেয়ালার আদলে তৈরি উড়োজাহাজ। প্রযুক্তি প্রতিষ্ঠান ইহক টেকনোলজি তৈরি করেছে বিশেষ এই উড়ন্তযান। নির্মাতারা জানিয়েছেন ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে উঠতে পারে এটি। উড্ডয়ন ও অবতরণের জন্য বড় রানওয়েরও প্রয়োজন নেই, একটি গাড়ি পার্কিংয়ের সমান জায়গা থাকলেই চলবে। নিচে থাকা বিশেষ চাকার সাহায্যে মাটিতেও সহজে চলাচল করতে পারে এই উড়োজাহাজ। প্রায় 5.5 মিটার চওড়া এই উড়োজাহাজে 4 জন পর্যন্ত যাত্রী বসতে পারেন। পূর্ণ যাত্রী নিয়ে একটানা প্রায় 25 মিনিট উঠতে পারে। ভবিষ্যতে পারিবারিক ভ্রমণ থেকে শুরু করে ব্যবসায়িক যাতায়াতেও ব্যবহার করা যাবে এই উড়ন্তযান, এমনটাই প্রত্যাশা করছেন নির্মাতারা। আর্জেন্টিনা চিলি সীমান্তে তুষার ঝড়ে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ক্রিস্তো রেডেন্তোর। এই পথ দিয়ে আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল করে। এক সপ্তাহ ধরে রাস্তা বন্ধ থাকায় প্রায় 600 ট্রাক আটকা পড়েছে। পাহাড়ি এলাকায় চালকদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করছে প্রশাসন। দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ক্রিস্তো রেডেন্তোর। এই পথ দিয়ে আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল সহ বিভিন্ন দেশের পণ্যবাহী ট্রাক চলাচল করে। তীব্র তুষার ঝড়ে প্রায় 1 সপ্তাহ ধরে বন্ধ সড়কটি। এতে আটকা পড়েছে প্রায় 600 ট্রাক। আটকে থাকা ট্রাকগুলোকে রাখা হয়েছে উসপালাতা এলাকার একটি নিরাপদ নিয়ন্ত্রণ কেন্দ্রে। সেখানে অপেক্ষা করছেন চালকেরা। তাদের জন্য খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে আর্জেন্টাইন ন্যাশনাল জেন্ডারমেরি এবং ট্রাক চলাচল ইউনিয়ন। অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা প্রকৃতির বিষয়। এখানে ব্রাজিল ও আর্জেন্টিনার অনেক চালক একসঙ্গে আছি। আমরা শান্ত আছি এবং আশা করছি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কোথাও কোথাও 3 মিটার পর্যন্ত বরফ জমেছে। এতে সীমান্তের পাশাপাশি মেনদোজা প্রদেশের আরও কয়েকটি সড়কও বন্ধ হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 2 সপ্তাহ তুষারপাত ও তীব্র শীত থাকতে পারে। তাই সীমান্ত পথ কবে খুলবে তা এখনও নিশ্চিত নয়। আর ততদিন পর্যন্ত অপেক্ষাই করতে হবে শত শত ট্রাক চালকদেরকে। ইশিতা আক্তার, সময় সংবাদ। ফ্রান্স জুড়ে টানা খরা আর তীব্র গরমে বড় সংকটে পড়েছেন আঙ্গুর চাষিরা। বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে আঙ্গুর, অনেক ফল রোদের তাপে নষ্ট হচ্ছে। আগস্টে ফল সংগ্রহের মৌসুম শুরু হলে জানা যাবে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ। টানা খরা আর তীব্র গরমে বিপর্যস্ত ফ্রান্স। এর চরম প্রভাব পড়েছে দেশটির আঙুর চাষে। বাগানগুলোতে কোথাও গাছের পাতা শুকিয়ে বাদামি হয়ে গেছে, কোথাও আবার রোদের তাপে পুড়ে নষ্ট হয়ে গেছে আঙুরের থোকা। মে মাস থেকে দেশজুড়ে কয়েক দফা দাবদাহ বয়ে যাওয়ার পর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় বিপাকে আঙুর চাষিরা। এরই মধ্যে জুলাই মাসে কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। এতে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে আঙুর বাগান। মৌসুমের শুরুটা ভালো ছিল, কিন্তু গত 1.5 মাসে বৃষ্টি না হওয়ায় গাছগুলো শুকিয়ে যাচ্ছে। আমার কর্মজীবনে এত ভয়াবহ খরা আগে দেখিনি। এই আঙুরগুলো রোদের তাপে পুড়ে গেছে। এগুলো আর কোনো ফল দেবে না, পুরোপুরি নষ্ট হয়ে গেছে। শুধু এই বাগানই নয়, ফ্রান্সের বিভিন্ন অঞ্চলের আঙুর চাষিরাও একই সমস্যার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণাঞ্চলের আঙুর গাছ সাধারণত বেশি গরম সহ্য করতে পারে। তবে এবার খরা উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ায় দেশের বিস্তীর্ণ এলাকায় আঙুর বাগান ঝুঁকির মুখে পড়েছে। আগস্টে শুরু হবে আঙুর সংগ্রহের মৌসুম, তাই এখনই ক্ষতির সঠিক পরিমাণ বলা সম্ভব নয়। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভালো বৃষ্টি হলে কিছুটা ফলন রক্ষা করা যেতে পারে বলে আশা করছেন চাষিরা। ইশিতা আক্তার, সময় সংবাদ।
ক্রোয়েশিয়া উপকূলের কাছে সমুদ্রের তলদেশে মিলেছে বাইজেন্টাইন যুগের এক জাহাজের ধ্বংসাবশেষ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে শত শত বছরের পুরনো সোনা, রুবি, পান্না ও মুক্তা খচিত অলংকার। উদ্ধার হওয়া সোনার ওজন 600 গ্রামেরও বেশি। প্রত্নতত্ত্ববিদরা বলছেন, এর আগে সাগরে ডুবে যাওয়া জাহাজ থেকে এত পরিমাণ স্বর্ণ এর আগে কখনো পাওয়া যায়নি। এই আবিষ্কারকে ঐতিহাসিক বলে মনে করছেন তারা। পানির নিচ থেকে একের পর এক উঠে আসছে সোনা, রুবি, পান্না। এ যেন সমুদ্রের বুকে লুকিয়ে থাকা গুপ্তধন আবিষ্কার। তবে এগুলো শুধু মূল্যবান সম্পদ নয়, শত শত বছর আগের ইতিহাসের নিদর্শনও। ক্রোয়েশিয়ার উপকূলের কাছে সমুদ্রের তলদেশে মিলেছে এমন এক জাহাজের ধ্বংসাবশেষ, যেটিকে বাইজেন্টাইন যুগের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলছেন প্রত্নতত্ত্ববিদরা। সমুদ্রের নিচের এই জাহাজটি খুঁজে পাওয়া যায় 1 দশকেরও বেশি সময় আগে। এরপর বহু বছর ধরে চলে খনন কাজ। উদ্ধার হওয়া স্বর্ণ মুদ্রা, রুবি, পান্না ও মুক্তাখচিত অলংকার এবং সম্রাটের প্রতিকৃত খোদাই করা সোনার আংটি দেখে গবেষকদের ধারণা এটি কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ ছিল না। জাহাজটিতে ভ্রমণ করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তার সঙ্গীরা। প্রত্নতত্ত্ববিদদের ভাষ্যমতে উদ্ধার হওয়া সোনার ওজন 600 গ্রামেরও বেশি। ভূমধ্য সাগরের কোনো জাহাজডুবি থেকে এত পরিমাণ সোনা এর আগে কখনো পাওয়া যায়নি। তাই এই আবিষ্কারকে তারা ঐতিহাসিক বলে মনে করছেন। তাদের আশা, সামনে আরও খনন কাজে বেরিয়ে আসবে বাইজেন্টাইন সাম্রাজ্যের অজানা আরও অনেক গল্প। আমার কাছে এটি এই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজডুবির নিদর্শন। এর 1 শতক আগে এবং 1 শতক পরের কয়েকটি জাহাজডুবির সন্ধান মিলেছে, কিন্তু প্রায় 700 খ্রিস্টাব্দের এই সময়ের জাহাজডুবির নিদর্শন খুবই বিরল। আর এ ধরনের কোনো জাহাজ এখন পর্যন্ত এত বিস্তৃতভাবে খনন বা গবেষণা করা হয়নি। গবেষকদের মতে জাহাজটি 7ম বা 8ম শতকে ডুবে যায়। সেই সময় বাইজেন্টাইন সাম্রাজ্য বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। এই জাহাজের নিদর্শনগুলো সেই সময়ের রাজকীয় জীবন, সমুদ্রপথের বাণিজ্য এবং সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে নতুন তথ্য দেবে বলে আশা করছেন প্রত্নতত্ত্ববিদরা। ঈশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত, বিভিন্ন শহরে বিক্ষোভ। পদক্ষেপ না নিলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সীমাবদ্ধ থাকবেন আন্দোলন, হুঁশিয়ারি ককরোচ পার্টির। আবারও ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, ভুল পদক্ষেপের মাসুল দিতে হবে সতর্কবার্তা। আর এক চির, মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের তাণ্ডব। এবং বাংলাদেশ সহ 60টি দেশের ওপর 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে অতিরিক্ত চাপ ট্রাম্পের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ দিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।